আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে সরাসরি আমাদের ঘটনায় চলে যাওয়া যাক। আমি আমার নাম, ঠিকানা, পরিচয় গোপন রেখে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে চাই। কেন বলতে চাই? ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আমার বয়স সবেমাত্র 15 বছর। শারীরিক সম্পর্ক বিষয়ে তেমন কিছু জানতাম না। বন্ধুদের কাছে মাঝে মধ্যে শুনতাম আমি প্রায় রাতে ঘুমানোর সময় আমার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস ফেলতে থাকি। আমি হয়তো ভাবতাম এটা হয়তো কোনো খারাপ স্বপ্ন হবে। আমি মা-বাবাকে এ বিষয়ে কিছু বলি না। আমি ছোট থেকেই পরহেজগার ছিলাম। প্রতিদিন সকালে মক্তবে যাই। আমাদের গ্রামটা অনেক নিরিবিলি, চারদিকে প্রচুর বাঁশবাগান আর অনেক জায়গায় বকুল ফুল গাছ রয়েছে। যখন ছোট ছিলাম তখন দাদা দাদিদের মুখে শুনতাম ওই বকুল গাছে যখন ফুল ফোটে তখন নানান রকমের পরী আসতো, কিন্তু কখনো পরীগুলো মানুষের ক্ষতি করতো না। দাদা দাদির মুখে ছোট থাকতে জিন ভূত পরীদের কথা শুনে এসেছি। আর বাঁশবাগান নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে আমাদের গ্রামে। সন্ধ্যার পর আমাদের গ্রামের মানুষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ই না। আমি একদিন রাতে আমার ঘরে ঘুমিয়েছিলাম প্রতিদিনের মতন। তখন আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো। আমি তখন দেখলাম আমার শরীর ভিজে গেছে। আমি হয়তো ভাবলাম স্বপ্নদোষ হয়েছে আমার। আমি বইতে পড়েছিলাম ছেলেদের 14-15 বছর হয় স্বপ্নদোষ হয়। আমি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে ঘুমিয়ে গেছি। আমার প্রতিদিন স্বপ্নদোষ হয়, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, শরীর শুকিয়ে যায়। তখন মা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি আমার মাকে বললাম আমি প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখি। তখন মা আমার বিষয়টা বাবাকে বলে, আর বাবা বলে এই বয়সে এগুলো হয়, এগুলো স্বাভাবিক, চিন্তার কারণ নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার সামনে এসএসসি পরীক্ষা, তাই গভীর রাত পর্যন্ত জেগে পড়তেছিলাম। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 1:15। অনেক রাত হয়েছে বলে শুয়ে পড়লাম। তখন অনুভব করলাম আমার শরীরটা অনেক ভারী হয়ে গেছে, আর আমার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করতে পেলাম। আর আমার শরীরে হাত দিয়ে দেখি আমার শরীরে কোনো জামা কাপড় নেই। আমি পুরো উলঙ্গ অবস্থায় শুয়ে আছি, আর আমার বুকের ওপর একটা অবয়বটা শুয়ে আছে। গরমের দিনের জন্য রাতের বেলায় আমি জানালা খুলে দিয়ে ঘুমাইতাম যাতে ঘরে ঠান্ডা বাতাস আসে। জানালাটা খোলা থাকায় চাঁদের আলো ঘরে আসতেই চাঁদের আবছা আলোতে দেখলাম আমার উলঙ্গ শরীরের ওপর একটা কালো মেয়ের অবয়ব আমার শরীরের সাথে খারাপ কাজ করছে। আমি চিৎকার দেবো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হতে চাচ্ছে না। মনে হচ্ছে আমি বোবা। তখন অনুভব করলাম আমার শরীরটা অনেক হালকা হয়ে গেছে। আমার সাথে এমনটা প্রায় হতো, কিন্তু কখনো নিজ চোখে দেখিনি। আর জামা কাপড় সব ঠিকঠাক পেতাম। রাতে আমার ঘুম আসে না, আমি সারা রাত জেগে কাটিয়ে দিই। তখন দূর থেকে ফজরের আজানে ধ্বনি আসতে লাগলো, আর চারদিকে পাখির কিচিমিচির শব্দ। আমি ঘুম থেকে উঠে জামা কাপড় ঠিক করে অজু করে নামাজ আদায় করি। মাকে বললাম, মা, আমি রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারি না, আমি অনেক বাজে স্বপ্ন দেখি, আর আমি আমার ঘরে কারো আসার উপস্থিতি অনুভব করি। মাকে সত্যিটা কিভাবে বলি একজন ছেলে হয়ে? মা বলল, চিন্তার কারণ নেই, আজকে রাতে আমি তোমার উপর নজর রাখবো। আমার সামনে এসএসসি পরীক্ষা, তাই সকাল সকাল কোচিং গেলাম। কোচিং শেষ করে স্কুলে গেলাম। তখন আমাদের আইসিটি স্যার আমাকে জিজ্ঞেস করে বলল, কি হয়েছে তোমার? ঠিকঠাক ক্লাসে আসো না? ক্লাসে তোমার মন থাকে না কেন? আমি লক্ষ্য করছি তুমি কিছু একটা ভাবছো আর কি, তুমি কিছু অনুভব করছো নাকি? আমি তখন স্যারকে বললাম, স্যার তেমন কিছু না, আমার শরীরটা কিছুদিন ধরে খারাপ যেতেছে। আমি ক্লাস শেষ করে আমার পুরনো স্কুল মাঠে বসে বসে ভাবতে লাগলাম কালো মেয়ের অভাবটার কথা। তখন দূর থেকে মাগরিবের আজানের শব্দ আসলো। আমি বাড়ি গিয়ে নামাজ পড়তে বসলাম। অনেক সময় পড়ার পর মা আমাকে রাতের খাবারের জন্য ডাকতে আসলো। বাবা মায়ের সাথে রাতের খাবার খেয়ে আমার রুমে ঘুমিয়ে পড়লাম। আমরা গ্রামে থাকার সুবাদে আমাদের বড় টিনের ঘর, আর আমাদের ঘরে একটা জানালা রয়েছে, আর সেই জানালা দিয়ে ঘরের ভিতরে সবকিছু দেখা যায়। আমি ঘুমানোর পর রাতে মা আমার জানালার পাশে গিয়ে নজর রাখতো রাতে আমার ঘরে কে আসে, আমি কার উপস্থিতি অনুভব করি। রাত আনুমানিক 12টা হবে মায়ের ভাষ্য মতে। আমি ঘুমিয়ে যাওয়ার অনেক সময় পর আমি
তোর রুমের দিকে নজর রাখছিলাম, তখন আমার চোখ যায় তোর রুমের বাইরের দিকে জানালার কাছে। আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা কালো মেয়ের অভাব উড়ে এসে তোর জানালার কাছে থেমে যায়। আমি ভয়েতে চুপ হয়ে যাই আর সবকিছু দেখতেছি। কালো মেয়ের অভাবটা জানালা দিয়ে অদৃশ্যভাবে তোর ঘরের ভিতরে প্রবেশ করে আর আস্তে আস্তে করে খাটের কাছে যায়। আমি দেখলাম তুই গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে রয়েছিস। তারপর আস্তে আস্তে কালো অবয়বটা তোর মাথার কাছে গিয়ে তোর ঠোঁটের উপর একটা চুমু খেলো আর তোর পুরো শরীর কামক নজরে দেখতে লাগলো। আমি তখন চিৎকার দিয়ে উঠলাম। তখন অবয়বটা রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে তোর বাবা দৌড়ে আমার কাছে ছুটে আসে আর জিজ্ঞাসা করে আমি কেন চিৎকার করেছি। মা তখন বাবাকে সমস্ত কিছু খুলে বলে। বাবা মায়ের কথা শুনে বলতে লাগলো বিষয়টা আসলেই অস্বাভাবিক, আমি কালকে বিকালে একজন কবিরাজ নিয়ে আসবো। আমার সকালে ঘুম ভাঙলো। তখন মা আমাকে জিজ্ঞেস করলো কালকের রাতের বিষয়ে আমি কিছু জানি কি না। আমি মাকে বললাম আমার কিছু মনে নেই কালকের রাতের কথা। তখন মা বুঝলো ওই মেয়ের কালো অভাবটা যখন আসে তখন আমার কোনো কিছু হুঁশ থাকেই না। বাবা বিকেলবেলায় একজন কবিরাজ নিয়ে আসে। কবিরাজ এসে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। তখন কবিরাজ বলে উঠলো আমার রুমটা দেখবি। তখন কবিরাজ ঘরে চলে গেল আর আমার রুমে পা দেওয়ার সাথে সাথেই ঘর থেকে দৌড় দিয়ে বাইরে বের হয়ে আসলো আর আমার বাবাকে বলল আমাকে মাফ করবেন, আমি এই কাজ করতে পারবো না। আপনার ছেলের উপর স্বয়ং ইবলিস জিনের কন্যার নজর পড়েছে। আমরা যাকে পড়ি বলি। কবিরাজ আরও বলল কোনো একজন ভালো কবিরাজ এনে দেখান, নয়তো আপনার ছেলের অনেক ক্ষতি হয়ে যাবে। এই কথা বাবাকে কবিরাজ বলে তাড়াতাড়ি চলে গেল। বাবা মায়ের মুখের চিন্তার ছাপ পড়লো। বিকাল গড়িয়ে রাত হলো। আজকে আমি রাতে ঘুমানোর সময় বাবা মায়ের কাছে ঘুমালাম। তখন রাতে স্বপ্ন দেখলাম একটা কালো মেয়ের অভাব আমাকে বলতেছে বাড়িতে কোনো কবিরাজ আসলে আমার বড় ধরনের ক্ষতি করবে। আর এই কথা আমার বাবা মাকে যেন আমি না বলি, আর যদি বলি আমার মায়ের বিপদ হবে। এই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ফজর আজানের শব্দ শুনতে পাই। আমার বাড়ির চারদিকে বাঁশবাগান থাকার পাখির কিচিমিচির শব্দ আসতে লাগলো। আমি ঘুম থেকে উঠতে ভাবতে লাগলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম এই বিপদ থেকে যেন মুক্তি পাই। তখন মা আমাকে বলল অজু করে নামাজ পড়ে আসো, আমি তোর জন্য খাবার দিতেছি। আমি মায়ের কথায় সম্মতি দিয়ে বললাম আচ্ছা মা ঠিক আছে। তখন আমাদের বাড়িতে আমার বাবার দুঃসম্পর্কের একটা ভাই আসে। আমি আপনাদের এই ঘটনা বোঝানোর জন্য আমার নামসহ সকলের ছদ্মনাম ব্যবহার করতেছি। তখন আমার বাবার দুঃসম্পর্কের ভাই এসে আমার বাবা মাকে বলল ভাবি কেমন আছেন। মা সালামের উত্তর দিয়ে বলল ভালো, আপনি কেমন আছেন। সে বলল ভালো। তখন বাবা ঘর থেকে বের হয়ে বলল কেমন আছিস জয়নাল, আমাদের বাড়িতে কি রাস্তায় ভুলে চলে এসলি। আমার বাবার দুঃসম্পর্কের ভাইয়ের নাম হলো জয়নাল। তখন জয়নাল চাচা বলল আর না, এবার অনেক দিন হয়েছে তোর সাথে দেখা হয় না। তুই তো জানো আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, হাতে সময় থাকে না, তাই অল্প সময় বের করে তোর আর ভাবির সাথে দেখা করতে আসলাম। তখন বাবা বলল আচ্ছা ঠিক আছে ভিতরে আয়। তখন আমি ঘর থেকে বের হয়ে আসলাম। তখন আমার বাবার দুঃসম্পর্কের ভাই মানে জয়নাল চাচা আমাকে বলল রাতুল তোমার শরীরের একই অবস্থা, কি করেছো, ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি। হ্যাঁ, তখন বাবা বলল আর বলিস না জয়নাল, আমার ছেলের অনেক বিপদ। তখন জয়নাল চাচা বলল কিসের বিপদ। তখন বাবা জয়নাল চাচাকে বলল প্রতি রাতের ইবলিস জিনের সর্দারের মেয়ে রাতুলের সাথে ঘরে এসে শারীরিক সম্পর্ক করে। তখন জয়নাল চাচা বলল তবে ভালো কোনো কবিরাজ এনে দেখা। তখন বাবা বলল একজন কবিরাজ নিয়ে আসছিলাম, সে বলল এই কাজ পারবে না, সে ভালো কোনো কবিরাজ দেখাইবে বলে পালিয়ে চলে গেল আর কি। তখন মা কান্না জড়িত গলায় আমার জয়নাল চাচাকে বলল আপনার খোঁজে কোনো ভালো কবিরাজ থাকলে বলেন, এভাবে চলতে থাকলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। এই কথা বলে মা কান্না করতে লাগলো। বাবা বলল কান্না করতেছ কেন। হ্যাঁ, আমি দেখতেছি ভালো কোনো কবিরাজের খোঁজ পাই কিনা। তখন বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা বলল ইব্রাহিম চিন্তা করিস না, আমার খোঁজে একজন ভালো কবিরাজ আছে। আমি আর তুই বিকালবেলা কবিরাজের কাছে যাব, তোরা কোনো চিন্তা করিস না। তখন জয়নাল চাচা মাকে বলে ভাবি কোনো চিন্তা করবেন না, উপরওয়ালার ওপর ভরসা রাখেন, সব বিপদ ঠিক হয়ে যাবে।
আমি চিন্তা করতেছি রাতের স্বপ্নের কথা, ভাইতে যদি বাবা কোনো কবিরাজ নিয়ে আসে তবে তো আমার সব ধরনের ক্ষতি করবে। ইবলিস জিনের সর্দারের মেয়ে মানে পরীটা, আর এই কথা যদি বাবা মাকে বলি তবে ইবলিস জিনের সর্দারের মেয়ে মা বাবাকে মেরে ফেলবে। তখন আমি কি করব কি না করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। মনে মনে বললাম, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। দুপুর গড়িয়ে বিকেল হলো, মা বাবাকে আর চাচাকে দুপুরের খাবার খেতে আসলো। তখন বাবা মাকে বলল, আমি আর জয়নাল বিকেলবেলায় জয়নালের খোঁজে একা থাকা একটা কবিরাজের কাছে যাব। আস্তে আস্তে আমাদের অনেক রাত হবে, তুমি রাতুলকে চোখে চোখে রাখবে, কোনো প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হয়। রাতুল মনে থাকে যেন। মা বাবাকে বলল, আচ্ছা ঠিক আছে। আমি বাবাকে বলতে যাব আমার স্বপ্নের কথা, কিন্তু কোনো এক বাধার কারণে বলতে পারলাম না। বাবা আর মা বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা দুপুরে খাবার খেয়ে যেতে লাগলো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। আমি আপনাদের আগেই বলেছি আমার বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে বাঁশবাগান রয়েছে আর মাঝে মধ্যে বকুল ফুল গাছ। আর আমাদের বাড়িতে থেকে কবিরাজের বাড়ি যেতে হয় দুগ্রাম পরে। আর জয়নাল চাচা দেখানো পথ দিয়ে কবিরাজের বাড়িতে যেতে হলে প্রথমে পুরনো আমলের একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে। আর কবরস্থানের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটলে একটা নদী বাঁচে মানুষের মুখে শোনা যায় এই নদীতে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। নদীর পাড়ে রয়েছে কয়েকশো বছরের পুরনো বট গাছ। শোনা যায় অনেক আগে প্রতি অমাবস্যায় রাতে ওই বটগাছের সাথে 15 বছরের ছেলেদের নগ্নমৃত লাশ পাওয়া যেত। আর লাশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে 15 বছরের ছেলেদের দেহ থেকে পুরুষাঙ্গ কেটে নিয়ে যেত আর কি, বুক থেকে কলিজা বের করে নিত। কারা এই কাজ করতো, কারা 15 বছর ছেলেদের ভয়াবহভাবে হত্যা করতো, আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না। মানুষ হয়তো ভাবে এই কথাগুলো কোনো খারাপ আত্মার কাজ। সেই থেকে নদীর পাড়ের রাস্তা দিয়ে ওই মানুষের যাতায়াত কম থাকে। আর রাস্তার পাশে বড় বড় মেহগনি গাছ রয়েছে। দিনের বেলায় রাস্তাটা হিম করে দেওয়ার মতো অবস্থা। রাস্তায় মানুষ কম যাতায়াতের কারণে রাস্তার দুপাশে অনেক গাছগাছালি লতাপাতা দিয়ে বয়ে গেছে। বাবা আর তার দুঃসম্পর্কের ভাই চলতে লাগলো কবিরাজের বাড়ির দিকে। কবিরাজের বাড়ি থেকে বাবা আর জয়নাল চাচা কথা বলে হাঁটতে লাগলো। তখন বাবা আর চাচা শুনতে পায় পুরনো কবরস্থানের কাছ থেকে শিয়ালের হুক্কা হুক্কা ডাক ভেসে আসতে লাগলো। তখন বাবা বুঝলো এই রাস্তাটা দিনের বেলায় অনেক নীরব, যার কারণে শিয়ালগুলি নিশ্চিন্তে থাকতে পারে। বিকেলে ক্লান্ত সূর্যটা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। বাবা আর তার দুঃসম্পর্কের ভাই পৌঁছে যায় কবিরাজের মাসুদ মিয়ার বাড়িতে। গ্রামের কাঁচা রাস্তা, অনেক জায়গায় ভাঙল, আবার অনেক জায়গায় বাঁশের সাঁকো, তাই গাড়ি চলে না। বাবা আর চাচা পায়ে হেঁটে কবিরাজ বাড়িতে আসে। আর কবিরাজ বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর লক্ষ্য করলাম কবিরাজ বাড়িটা অনেকটা ঘন বসতি। তখন বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা কবিরাজ মাসুদ মিয়ার ঘরের দরজার কাছে গিয়ে বলল, কেউ বাসায় আছেন? আগে বাসায় কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই। তখন চাচা আরো জোরে বলল, বাসায় কেউ আছেন? আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি। তখন ঘরের ভিতর থেকে কবিরাজ বলে উঠল, দরজা খোলো আছে, ভিতরে আসুন আপনারা সবাই। তখন বাবা আর বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা কবিরাজ মাসুদ মিয়ার কাছে গিয়ে বলল, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করেন। তখন কবিরাজ বলল, মশাই শান্ত হন, কি হয়েছে আমাকে খুলে বলুন। তখন বাবা বলল, আগে আমার নাম ইব্রাহিম আর আমার দুঃসম্পর্কের ভাই সমস্যা হয় আমার ছেলের সাথে। তখন তান্ত্রিক মাসুদ মিয়া গভীর গলায় বলল, আপনার ছেলের সাথে কি হয়েছে সমস্ত কিছু খুলে বলেন আমাকে। বাবা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু কবিরাজ মাসুদ মিয়াকে খুলে বলে। মাসুদ কবিরাজ বাবার কাছ থেকে সমস্ত কথাগুলো শুনল। ইব্রাহিম কন্যা হলো খুব ভয়ানক পরি, ওদের কাজই 15 বছরের ছেলের সাথে যৌন মিলন করা। তখন কবিরাজ মাসুদ মিয়া আমার বাবাকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলেকে চোখে চোখে রাখবেন। আমি কাল সকালে আপনাদের বাড়িতে যাব, এখন অনেক রাত হয়েছে, আপনারা বাড়ি চলে যান। তখন আমার বাবা কবিরাজ মাসুদ মিয়াকে বলল, আগে আমার বাড়ির ঠিকানা তো নিয়ে রাখেন, নয়তো আমার বাড়ি যাবেন কিভাবে?
তখন কবিরাজ মাসুদ মিয়া বলল, বাবাকে তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি সঠিক সময়ে আপনার বাড়িতে আসব। তখন বাবা আর বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা কবিরাজ মাসুদ মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসতে লাগলো। রাত আনুমানিক 9টা থেকে 9:30 এর মতো হবে। বাবা আর জয়নাল চাচা চলতে লাগলো কাঁচা রাস্তা দিয়ে। কিছুক্ষণ হাঁটার পর বাবা আর জয়নাল চাচা সেই নদীর কাছে আসে। আমাদের কাছে নদীটা বিষখালী নদীর নামে পরিচিত ছিল। তখন বাবার চোখ যা সে পুরনো বট গাছের দিকে। সে বট গাছটা অনেক বছর আগে 15 বছর বয়সী সুন্দরী ছেলেদের লাশ পাওয়া যেত। বাবা আর জয়নাল চাচা যতটা হাঁটতে হাঁটতে বিষখালী নদীর তীরের বটগাছের কাছে আসে, ততটাই পরিবেশটা ভয়ানক হতে থাকে। মনে হয় আজকের রাতটা বাবা আর জয়নাল চাচার বিপক্ষে হবে। মনে হয় আজকের রাতটা বাবা আর জয়নাল চাচার বিপক্ষে। চারদিকে আবহাওয়া খারাপ হতে লাগলো, আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। বাবা আর বাবার দুঃসম্পর্কের ভাই জয়নাল চাচা বিষখালী নদীর তীরের পুরনো বট গাছের পাশ দিয়ে চলে আসে। তখন তাদের সামনে পড়ে পুরনো আমলের কবরস্থান। তখন বাবা আর চাচা লক্ষ্য করলো তাদের থেকে বেশ অনেক দূরে কেউ একজন রাস্তার মাঝে বরাবর দাঁড়িয়ে রয়েছে। বাবা আর চাচা আকাশের বজ্রপাত আলোতে দেখতে পেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ইবলিস শয়তানের কন্যা। বিশাল আকারের দেহ নিয়ে বাবা ভালোভাবে ইবলিস জিনের মেয়ের চারদিক থেকে কালো ভয়াবহ দাঁড়িয়ে রয়েছে। বাবা আর জয়নাল চাচার দিকে ফিরে। বিপদে পড়লে মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়, এই কথাটা বাবা অনেক মানুষের কাছে শুনেছি, কিন্তু বাবা কখনো বিশ্বাস হতো না আর কি। আজকে বাবা নিজে বিপদে পড়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন ইবলিস জিনের কন্যা বাবাকে আর জয়নাল চাচাকে উদ্দেশ্য করে বলল, তোদের এত বড় সাহস হয় কিভাবে? মানব সন্তান সামান্য একজন কবিরাজ দিয়ে আমাকে তোদের ছেলের কাছ থেকে আলাদা করবি? আমি হলাম স্বয়ং ইবলিস জিনের কন্যা। বাবা আর জয়নাল চাচা ভয়কে থামতে লাগলো। তখন ইবলিস জিনের মেয়ে প্রচণ্ডভাবে জোরে একটা হাসি দিয়ে বলতে লাগলো, তোরা মনে মনে ভাবতেছিস আমি কিভাবে জানলাম তোরা কবিরাজ বাড়িতে নিয়ে এসেছিস? বোকা মানব, আমি হলাম স্বয়ং ইবলিস জিনের কন্যা। আমি মানুষের রক্তে মিশে থাকি, সমস্ত খবর মানুষের কাছে পৌঁছে দিই আর কি। তাহলে শোনো, আজ থেকে 10 বছর আগে তোর ছেলের বয়স যখন 5 বছর, তখন তোর ছেলে একদিন সন্ধ্যাবেলা তোদের বাড়ির উঠানে আসে। তখন আমি তোদের বাড়ির সামনে এসে বাগানের উপর বসেছিলাম। তখন তোর ছেলেকে দেখে আমার ভালো লাগে। সেই থেকে রোজ রাতে তোর ছেলেকে আমি দেখতে আসতাম। তোর ছেলে তখনও ছোট, তাই কিছু করতাম না। আস্তে আস্তে তোর ছেলে অনেক বড় হয়ে যায়। একদিন তোর ছেলেকে দেখতে আসি। সেদিন প্রচণ্ড গরম থাকার কারণে তোর ছেলে খালি গায়ে ঘুমিয়ে যায়। তখন তোর ছেলের শরীর আমাকে অনেক আকর্ষণ করে। আমার ইচ্ছে হয় তোর ছেলের শরীর নিয়ে খেলা করতে, কিন্তু আমি সেদিনের মতো চলে যাই। তার 1 সপ্তাহ পর আবার আসি আর তোর ছেলেকে গভীর ঘুমে অসচেতন করে তোর ছেলের সাথে শারীরিক সম্পর্ক করি। আমি চাই তোর ছেলের 22 বছর বয়স হলে আমার জিনদের রাজ্যে নিয়ে যাব। তাই এই বলে প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, তোদের আজকের মতো ছেড়ে দিলাম। আর কখনো যদি কোনো কবিরাজকে দিয়ে কিছু করতে চাস, তাহলে তো তোদের অনেক বড় ক্ষতি করব। তাহলে তোদের অনেক বড় বিপদ হবে। তখন আস্তে আস্তে করে বাতাসে মিশে যায় এসে ইবলিস জিনের কন্যা। আর বাবা আর জয়নাল চাচা ভয়তে কাঁপতে থাকে। আর বাবা বলতে লাগলো, আমার ছেলেকে হয়তো আর বাঁচাতে পারবো না। তখন জয়নাল চাচা বাবাকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে অনেক বড় রাত হয়েছে। মা বাবার জন্য চিন্তা করছে যে তখন বাড়ি ফিরবে। অনেক রাত হয়েছে। বাবা আর জয়নাল চাচা এক পর্যায়ে বাড়িতে আসে আর মাকে ডাক দিয়ে দরজা খুলতে বলল। মা বাবার জন্য অনেক অপেক্ষা করতেছিল আর আমি এই বাবা মায়ের বিছানায় ঘুমিয়েছিলাম। বাবাকে মা জিজ্ঞেস করলো, তোমাদের আসতে এত দেরি হলো কেন? তখন বাবা মাকে সমস্ত কিছু খুলে বললাম যে ইবলিস কন্যা আমাদের হুমকি দিয়েছে কোনো কবিরাজ যেন আমরা বাড়িতে না নিয়ে আসি। বাবার মুখে মা সমস্ত কথা শুনে কান্না করতে লাগলো। রাতে কেউ চিন্তায় ঘুমাতে পারেনি। ফজরের সময় আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করে বসে রইলাম। অনেকটা সকাল হয়েছে। তখন কবিরাজ মাসুদ মিয়া আমাদের বাড়িতে আসলো আর বাড়ির চারদিকটা তাকিয়ে তাকিয়ে দেখলো। কবিরাজ মাসুদ মিয়ার মুখে অনেক চিন্তার ছাপ ফুটে উঠলো।
তখন কবিরাজ মাসুদ মিয়া আমার বাবাকে নাম ধরে ডাক দিল, ইব্রাহিম, বাড়িতে আছো? কবিরাজের ডাক শুনে বাবা মা ঘর থেকে বের হয়ে এসে বলল, কবিরাজ মশাই, আপনার আসতে এত দেরি হলো কেন? কোনো সমস্যা হয়নি তো? তখন কবিরাজ মাসুদ মিয়া বাবাকে বলল, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আসার সময় আমাকে কিছু পিশাচ জিন সাবধান করে দিয়েছে আপনার ছেলের যেন আমি চিকিৎসা না করি। তখন কবিরাজ আমার বাবাকে বলল, চিন্তা করবেন না, আমি যখন এসেছি আপনার ছেলের চিকিৎসা আমি নিজেই করব। আমার কাছে এই সব শয়তানের শক্তি কিছুই না। তখন বাবা কবিরাজকে তাদের বাড়ি থেকে আসার সময় সমস্ত কথা বলে যে তাদের কাছে স্বয়ং ইবলিস জিনের কন্যা এসে সাবধান করে দিয়েছে, কারণ কবিরাজ আমাদের বাড়িতে আসলে আমাদের ক্ষতি করবে। তখন কবিরাজ মাসুদ মিয়া বলল, আল্লাহ চাইলে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইবলিস কন্যা আমি দেখি কি করা চায়। তখন কবিরাজ মাসুদ মিয়া বাবাকে বলল, আমার জন্য একটা খালি ঘরের ব্যবস্থা করেন, আমি যতক্ষণ ঘরের ভিতরে থাকবো কেউ যেন আমাকে বিরক্ত না করে। তখন আমরা সবাই কবিরাজকে ঠিক আসে বলে ঘর থেকে বের করে দিলাম। আমাদের ঘরের প্রবেশ করে কবিরাজ মাসুদ মিয়া চোখ বন্ধ করে তার বন্ধু জিনদের স্মরণ করে। কিছুক্ষণ স্মরণ করার পর চারদিকে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো, ভূমিকম্প হতে লাগলো, আকাশে বজ্রপাত হতে লাগলো। তখন সুন্দর একটা সুগন্ধ আসতে লাগলো। তখন মিষ্টি মধুর কণ্ঠে একজন কবিরাজ মাসুদ মিয়াকে সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধু? তখন কবিরাজ মাসুদ মিয়া জিনের সালামের উত্তর দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তখন কবিরাজের বন্ধু জিনটা বলল, বন্ধু আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? তখন কবিরাজ মাসুদ মিয়া বলল, স্বয়ং ইবলিস জিনের কন্যা মানুষের ছেলেদের সাথে যৌন মিলন করে এবং পরে হত্যা করে। আমি চাই এই ইবলিস কন্যা আর কোনো ছেলের জীবন যেন ধ্বংস না করতে পারে। তখন কবিরাজ তার বন্ধু জিনকে বলল, আপনার সাহায্য আমার দরকার। তখন কবিরাজের বন্ধু জিনটা বলল, ইবলিস কন্যা হলো প্রচণ্ড শক্তিশালী একজন পরী, আমি খোঁজখবর নিয়ে আপনাকে জানাবো কিভাবে এই পরীদের মানুষের সাথে সম্পর্ক করা থেকে আটকানো যায়। তখন কবিরাজের বন্ধু জিন কবিরাজ মাসুমকে সালাম দিয়ে বলল, বন্ধু আসি, আজ থেকে 5 দিন পর আমি আবার আসব। আপনি আপাতত এই বাড়িটা রক্ষাকবচ দিয়ে যান, যাতে ইবলিস কন্যা মানে শক্তিশালী পরীটা প্রবেশ করতে না পারে। তখন কবিরাজ মাসুদ মিয়া বলল, ঠিক আছে। তখন কবিরাজ মাসুদ মিয়ার জিনটা বিদায় দিয়ে চলে যায়। কবিরাজ ঘর থেকে বের হয়ে বলল, আমি এখন আপনাদের বাড়িটা রক্ষা কবচ দিয়ে গেলাম, এই রক্ষা কবচ থাকা অবস্থায় কোনো খারাপ শক্তি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। তখন কবিরাজ আমাকে ডাক দিয়ে বলল, এদিকে এসো। আমি কবিরাজের ডাকে তার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। তখন কবিরাজ তার ঝোলা থেকে একটা তাবিজ বের করে আমার হাতে পরিয়ে দেয়। তখন কবিরাজ মাসুদ মিয়া আমার হাতে তাবিজটা দিয়ে বলল, এই তাবিজটা তোমার কোমরে নিয়ে রাখবে। তুমি হলে যে ছেলে মানুষ, সারাক্ষণ ঘরের ভেতরে থাকতে মন চাইবে না। ঘরে থাকা সত্ত্বেও তুমি যদি ঘরের বাইরে যাও, এই তাবিজ তোমাকে রক্ষা করবে খারাপ শক্তির হাত থেকে। তখন কবিরাজ আমাদের বাড়িটা সুরক্ষা কবচ দিয়ে চলে যায় আর বলল, আমি ঠিক 5 দিন পর আবার আসবো, আপনাদের আপাতত কোনো ক্ষতি নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আমি আমার রুমে এসে পড়তে বসছিলাম। তখন মা আমার রুমে এসে বলল, রাতের বেলা কখন জানালা খোলা রেখে ঘুমাবি না? আমি মাকে বললাম, আচ্ছা ঠিক আছে মা। মা চলে গেল ঘরের ভিতরে। আমি তখন পড়া বাদ দিয়ে ভাবতে লাগলাম, আমার জীবনটা এমন কেন? তখন অনুভব করলাম আমার বাড়ির বাইরে অনেক বৃষ্টি হতে লাগলো। আমার সবার ঘরের চাল ফুটো থাকার কারণে বৃষ্টির পানি আমার ঘরে পড়তে লাগলো। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা দেখো, আমার ঘরে বৃষ্টির পানি পড়তেছে, বাবাকে বলো না আমার ঘরের চালটা যেন ঠিক করে দেয়। তখন মা বলল, তোমার বাবা তো এখন ঘরে নেই, তোমার চাচার সাথে বাজার গেছে, তোমার বাবা আসলে আমি ঠিক করে দিতে বলবো, এখন তুমি ঘুমিয়ে যাও। আমি বললাম, ঠিক আছে মা। আমি মায়ের কথা শুনে মতো ঘুমিয়ে গেলাম। আজকের রাতে আমার তেমন কোনো ক্ষতি হয়নি। আর কবিরাজ মাসুদ মিয়ার তাবিজ এতটাই শক্তিশালী যে ইবলিস জিনের কন্যা আমার স্বপ্নেও পর্যন্ত হাসতে পারেনি। রাতের বেলা ইবলিস কন্যা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে আসতেছিল। তখন অদৃশ্য কোনো শক্তির কারণে আমার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারিনি। তখন ইবলিস জিনের কন্যা প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার দিতে শুরু করলো। অন্যদিকে সকালবেলা আমার ফুফু ফোন দিল। তখন মা আমার সাথে ঘটে যাওয়া আর বাবার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে।
সবকিছু শুনে আমার ফুফু রাগান্বিতভাবে বলল, এত কিছু হয়েছে আর আমাকে জানানো হয়নি, তাই না? কিছু মনে করে নাই, তাই না? আমি আসতেছি বিকেলে তোমাদের বাড়িতে। তখন মা বলল, আচ্ছা ঠিক আছে, এসো। বিকেলবেলা আমার ফুপু আসলো, আর সাথে আমার ফুফুতো ভাই হাসান আসলো। স্বয়ং ইবলিস জিনের কন্যা আমাদের বাড়িতে। আর আমার কোমরে রক্ষা কবচ থাকার কারণে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না। অন্যদিকে ইবলিস কন্যা শারীরিক সম্পর্ক না করতে পারে মরিয়া হয়ে উঠেছে। তখন ইবলিস জিনের কন্যা মানে পুরোটা নজর রাখে আমাদের বাড়ির দিকে অনেক দূর থেকে, আর অপেক্ষা করতে থাকে কখন নষ্ট হবে কবিরাজ মাসুদ মিয়ার রক্ষা কবচ। ফুপু আর ফুফুতো ভাই বোন হাসান আসার কারণে আমি অনেক খুশি হলাম আর কি। সন্ধ্যার দিকে প্রচুর বাতাস বইতে শুরু করলো, আর আমাদের ঘরের জানালাগুলো বাতাসের কারণে ধপাস ধপাস শব্দ হতে লাগলো। তখন আমার ফুফুতো ভাই হাসান ঘরের জানালাগুলো গোলা দিতে লাগলো যাতে বাতাসের কারণে কোনো শব্দ না হয়। আমার ফুফুতো ভাই হাসান যখন আমাদের বাসায় জানালা দিতে লাগলো তখন হাসানের দিকে নজর লেগে যায়। ইবলিশ কন্যার আর দূর থেকে হাসানকে আসর করতে থাকে, কিন্তু বাড়িতে সুরক্ষা কবচ থাকার কারণে হাসানের কোনো ক্ষতি করতে পারে না। ইবলিশ জিনের কন্যা মানে পরীটা অন্যদিকে ইবলিশ কন্যা মানুষের সাথে ছেলেদের সাথে যৌন মিলন করার জন্য মরি হয়ে ওঠে, অপেক্ষা করে থাকে সুযোগের জন্য। পরের দিন সকালবেলা আমার ফুফুতো ভাই হাসান আমাকে বলল, রাতুল, তোদের বাড়ির পাশে যে বাঁশবাগানটা আছে না, আর ওই বাগানের পাশে একটা পুকুর রয়েছে। আমি বললাম হুম। তখন হাসান বলল, ওই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে চললো। আমি হাসানকে বললাম, মা জানতে পারলে রাগ করবে। হাসান বলল, আরে ভাই, জানবে না, আমরা কিছুক্ষণ বড়শি ফেলে আসবো। আমি মনে মনে ভাবলাম, অনেক দিন হয়েছে ঘর থেকে বাহিরে যাওয়া হয় না, ঘরে থাকতে থাকতে আর কিছু ভালো লাগে না। আমার কবরেজ তো মাসুদ কবিরাজের রক্ষা কবচ তো আছে, আমার তো কোনো বিপদ হবে না। হাসান অনেকক্ষণ ধরে যাবত বলতে আছে, তখন যাই, কিছুই সময় তো ধরে মাছ ধরবো। আমি আমার ফুফুতো ভাই হাসানকে বললাম, আচ্ছা ঠিক আছে, চল। হাসান একটা হাসি দিয়ে বলল, আমি হাসান বড়শি দিয়ে মাছ ধরতে চললাম আমার বাড়ির বাঁশবাগানের দিকে, পাশের পুকুরে। তখন ঠিক দুপুরবেলায় মা ও ফুফু রান্না করতেছে, বাবা কাজে গেছে, আমি পুকুরে পাড়ে বসে আছি আর কি। আর হাসান বড়শি ফেললো। তখন অনুভব করলাম চারিদিকে অন্ধকার হয়ে গেল, আর প্রচণ্ড বাতাসে বইতে শুরু করলো। এতটাই জোরে বাতাসে বইতে শুরু করলো যে মনে হয় আমাদের এখনই উড়িয়ে নিয়ে যাবে অন্য কোনো দেশে। আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের গায়ে কোনো বাতাস লাগে না, কিন্তু চারিদিকে তাকালে মনে হয় সব কিছু এখনই উঠিয়ে নিয়ে যাবে। তখন দেখলাম বাতাসের ভেতর দিয়ে একটা মেয়ের অভাব দাঁড়িয়ে রয়েছে, যে মেয়েটাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখলাম, যে মেয়েটা আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আর কেউ নয়, সেই মেয়ে হলো ইবলিশ জিনের মেয়ে। ইবলিশ জিনের মেয়ে আমাকে আর হাসান থেকে দেখে প্রচণ্ড হাসতে লাগলো, আর বলতে লাগলো, আমার কাছ থেকে পালিয়ে আর কতদিন থাকবি? আমি আর হাসান ভয়তে ঘামতে লাগলাম। তখন ইবলিশ জিনের মেয়ে লালচা ভরা চোখে রাতুলকে দেখতে লাগলো, হয়তো কোনো ক্ষুধার্ত বাঘ অনেক দিন পর শিকার পেয়েছে। তখন ইবলিশ শয়তানের মেয়ে ছুটে আসতে লাগলো রাতুলের কাছে। ইবলিশ জিনের মেয়ে হয়তো ভুলে গেছে রাতুলের কোমরে রয়েছে কবিরাজ মাসুদ মিয়ার শক্তিশালী তাবিজ। ইবলিশ জিনের মেয়ে রাতুল থেকে ছোবার সাথে সাথে ছিটকে অনেক দূরে চলে যায়। তখন ইবলিশ কন্যা বুঝতে পারে মাসুদ কবিরাজের তাবিজের জন্য রাতুলকে ছোঁয়া যায় না। তখন ইবলিশ কন্যার নজর পড়ে হাসানের উপর, আর হাসান জ্ঞান শূন্য অবস্থায় সবকিছু চেয়েছে দেখতে লাগলো আর কি, সাথে সাথে কি হয়। তখন ইবলিশ কন্যা হাসানের কাছে এসে হাসানকে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। আর একটা টান দিয়ে ইবলিশ কন্যা হাসানের শরীর থেকে সমস্ত কাপড় খুলে একদম উলঙ্গ করে ফেলে, আর হাসানের উলঙ্গ শরীরের লালসা ভরা চোখ দিয়ে দেখতে আছে ইবলিশ কন্যা। হাসান ইবলিশ কন্যা মানে পরিটার হাত থেকে নিজেকে অনেকবার ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু ফিরে উঠতে পারতেছে না। চিৎকার দিয়ে কান্না করতে লাগলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হাসানের মুখ দিয়ে কোনো কান্না বের হতেছে না। পরিটা হাসানকে শূন্য
ভাসিয়ে নিল, আর তার সাথে পরিটাও হাসানের কিছুটা উপরে শূন্যে ভাসতে লাগলো আর হাসানের নগ্ন শরীরে স্বাদ নিতে লাগলো। তখন আমাদের সেই বাঁশবাগানের পাশ দিয়ে এক অপরিচিত লোক যেতেছিল। তখন তখন সেই ভদ্রলোক বাগানের ভেতরে একটা অদ্ভুত শব্দ অনুভব করে, যেন কেউ একজন হাসতেছে আর বিলিয়ে কথা বলতে লাগলো। তখন অপরিচিত লোকটার সন্দেহ হয় যে ওই বাঁশবাগানে কি, সে মনে মনে সিদ্ধান্ত নেয় গিয়ে দেখবে আর কি। যেই ভাবা সেই কাজ। লোকটা বাঁশবাগানের পুকুরের কাছে গিয়ে ভয়েতে চিৎকার দিয়ে দৌড়াতে লাগলো গ্রামের দিকে। আর অপরিচিত ভদ্রলোকের চিল্লাচিল্লি গ্রামের অনেক মানুষের জড়সড় হয় আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ভদ্রলোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমার বাড়ি পাশের গ্রামে। আমি বাড়ি যেতে ছিলাম, রাস্তার পাশে একটা বাঁশবাগান ছিল। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় অনুভব করলাম বাঁশবাগানের ভেতর অদ্ভুত শব্দ হতে লাগলো, আর কারো কান্নাজড়িত কণ্ঠ শুনে মনে মনে সিদ্ধান্ত নিলাম বাঁশবাগানের ভেতরে প্রবেশ করে দেখবো কি হয়, এই শব্দটা কিসের আর এই কান্না কে করতেছে। আমি বাঁশবাগানের ভেতরে প্রবেশ করে এক ভয়ঙ্কর বিভীষিকা দৃশ্য দেখবো ভাবতে পারিনি। আমি দেখলাম বাঁশবাগানের ভেতরে 15 বছরের এক ছেলের উলঙ্গ মৃত লাশ পড়ে রয়েছে। লাশের শরীরে কোনো পুরুষাঙ্গ ছিল না, আর লাশের বুক থেকে কলিজা বের করে নিয়েছে, আর পাশে একটা ছিল অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। অপরিচিত ভদ্রলোকটার মুখে সমস্ত কথা শুনে গ্রামের মানুষজন ছুটে গেল সেই বাঁশবাগানের পুকুরের দিকে। অন্যদিকে কবিরাজ মাসুদ মিয়া ভাবতে লাগলো, আমার বন্ধু জিন আমাকে 5 দিন পর খবর এনে দিবে কিভাবে। ইবলিস জিনের কন্যাকে 15 বছর ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করা আটকানো যায়। কবিরাজ মাসুদ মিয়া পায়চারি করতেছিল আর সব বিষয়ে ভাবতেছিল। তখন কবিরাজ মাসুদ মিয়াকে তার স্ত্রী রিমা চিন্তিত অবস্থায় থেকে জিজ্ঞাসা করলো, অনুমতি দিলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। তখন কবিরাজ তার স্ত্রী রিমার দিকে তাকিয়ে বলল, বলো। তখন কবিরাজ মাসুদ মিয়ার স্ত্রী বলল, আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করেছি, আপনি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে থাকেন না। তখন কবিরাজ মাসুদ মিয়া তার স্ত্রী রিমাকে বলল, রিমা, আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত। আমার বন্ধু জিন কখনো আমার কাছ থেকে এতটা সময় নেয়নি। তখন রিমা বলল, আপনি কি বলতেছেন? আমি কিছু বুঝতে পারছি না। তখনই কবিরাজ মাসুদ মিয়া তার স্ত্রী রাতুলের কথা সব খুলে বলল। তখন মাসুদ মিয়ার স্ত্রী রিমা বলল, আপনি এখন একবার রাতুলদের বাড়ি যান, দেখবেন রাতুলের কি অবস্থা। তখন কবিরাজ মাসুদ মিয়া বলল, আমি তো তাদেরকে বলে এসেছি আজ থেকে 5 দিন পর যাবো আমি। তখন কবিরাজ মাসুদ মিয়ার ফোনে একটা কল আসে, আর ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে কেউ একজন কান্না জড়িত গলায় বলল, আমার ছেলেটাকে বাঁচান কবিরাজ মশাই, আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটার অনেক বিপদ। তখন কবিরাজ মাসুদ মিয়া বলল, আপনি কান্না করবেন না, কি হয়েছে আমাকে বলুন, আর আপনি কে? তখন ফোনের অপর পার দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আমি রাতুলের মা, রাতুলের অনেক বিপদ, আর রাতুলের ফুফাতো ভাইকে খারাপ জিনের মেয়ে হত্যা করেছে, আপনি আমার ছেলেকে বাঁচান। তখন কবিরাজ মাসুদ মিয়া বলল, চিন্তা করবেন না। কবিরাজ মাসুদ মিয়া তাড়াহুড়ো করে চলতে লাগলো রাতুলের বাড়ির উদ্দেশ্যে। আমি আপনাদের আগেই বলেছি, আমাদের বাড়ি থেকে কবিরাজের বাড়ি যেতে এই কাঁচা রাস্তা দিয়ে, আর রাস্তার পাশে পুরনো আমলের কবরস্থান আর হয়েছে, আর কবরস্থানের কাছ থেকে কিছুটা দূরে একটা নদী রয়েছে, আর নদীর পাশে রয়েছে পুরনো আমলের একটা বট গাছ। কবিরাজ আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাঁচা রাস্তা দিয়ে রওনা হলো, কারণ কাঁচা রাস্তা দিয়ে আমাদের বাড়ি তাড়াতাড়ি যাওয়া যায়। অন্যদিকে গ্রামের মানুষ জন্য সবাই মিলে বাঁশবাগানে যেয়ে দেখে হাসানের নগ্ন মৃতদেহটা, আর রাতুলের অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, কে জানে কে মেরেছে। তখন গ্রামের লোকজন রাতুলকে চিনতে পারে আর তার বাড়িতে কয়েকজন গিয়ে খবর দেয়। তখন রাতুলের মা বাবা, রাতুলের ফুপু ছুটে আসে বাঁশবাগানে, আর বাঁশবাগানে এসে দেখে রাতুল অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, আর হাসানের মৃতদেহ থেকে তাজা রক্ত বের হতে লাগলো। হাসানের উলঙ্গ মৃতদেহ দেখে রাতুলের ফুপু সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সে কখনো বুঝতে পারেনি তার ছেলের সাথে এমন ভয়ানক মৃত্যু হবে। কোনো মায়ের তার ছেলের এমন ভয়ানক মৃত্যু দেখতে চাইবে না। গ্রামের মানুষজন সবাই রাতুলকে ধরে বাড়িতে নিয়ে জ্ঞান ফেরাতে থাকে, কিন্তু রাতুলের জ্ঞান ফেরার কোনো নাম থাকে না।
গ্রামের মানুষজন হাসানের মৃতদেহ দেখে নিজেকে চোখ বিশ্বাস করতে পারছে না। গ্রামের লোকজন বলাবলি করতেছে আমাদের গ্রামে কোনো খারাপ শক্তির নজর পড়েছে, আমাদের ছেলে মেয়েদের সাবধানে থাকতে হবে। অন্যদিকে কবিরাজ মাসুদ মিয়া হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পুরনো আমলের বটগাছের কাছে চলে আসে। তখন কবিরাজ মাসুদ মিয়া দেখলো বটগাছের ডালে কালো আল্লাহ খাল্লা পড়ে একটা মেয়ে নদীর দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটার চুলগুলো গাছের উপর থেকে মাটিতে পৌঁছে গেছে। তখন কবিরাজ মাসুদ মিয়া বুঝতে পারে এখন কোনো সাধারণ মেয়ে নয়। তখন কবিরাজ মাসুদ মিয়া নিজের শরীরটা কোরআনের আয়াত পড়ে বন্ধ করে নিয়ে বটগাছের দিকে তাকিয়ে রইল। তুই এই ভর দুপুরে গাছের উপর বসে রয়েছিস। এরপরে কবিরাজ তাকে হাতে তাবিজ দিয়ে দেয়। সেজন্য তারপর থেকে কবিরাজের কথা মতো নিম্নমুখী চলার মতে তার আর কোনো সমস্যা এখনো ধরা পড়েনি, কারণ সে অনেক ভালো কাজ করেছে। এরপর কবিরাজ তাকে তাবিজ দেয়, আর তাবিজটা নিয়ম মাফিক ঠিকমতো রাখে হাতে বেঁধে, সেজন্য এখনো তাকে কোনো সমস্যা করেনি। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করতে সাহায্য করবে।